আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। ইসরায়েল মাঝে মাঝে হুমকি দেয় যে সে প্রয়োজনে ইরানে হামলা চালিয়ে দেশটির পরমাণু কর্মসূচি ধ্বংস করে দিতে পিছু পা হবে না। কিন্তু আসলে ইসরায়েল কি ইরানে হামলা চালানোর ক্ষমতা রাখে? বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের বেশ কিছু রাজনৈতিক এবং সামরিক সীমাবদ্ধতা রয়েছে, ফলে চাইলেও তাদের পক্ষে ইরানে প্রকাশ্যে সামরিক হামলা চালানো সম্ভব নয়। ইসরায়েলের সামরিক বাহিনী সাম্প্রতিক কয়েকটি স্থলযুদ্ধে নাস্তানাবুদ হয়েছে। ফরেন পলিসি ম্যাগাজিনে জার্মানির ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউটের ফেলো সাজ্জাদ সাফাইর লেখা নিবন্ধের ভিত্তিতে বিস্তারিত রয়েছে ইলিয়াস হোসেনের প্রতিবেদনে। ইসরায়েল বিশ্বকে জানাতে চায় প্রয়োজন হলে তারা ইরানে সামরিক আঘাত হানার জন্য প্রস্তুত এবং ইচ্ছুক। সাম্প্রতিক সপ্তাহগুলিতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গান্টস ইরানের পরমাণু কর্মসূচিকে বাধা দিতে দেশটিতে সামরিকভাবে আঘাত করার জন্য তার দেশের প্রস্তুতির কথা জানিয়েছেন। বিদেশি কূটনীতিকদের এক ব্রিফিংয়ে তিনি বলেছেন, ইরান যাতে পরমাণু সমৃদ্ধ হতে না পারে তা ঠেকাতে ভবিষ্যতে ইসরায়েল পদক্ষেপ নেবে। ইরানের ভীতিকর বার্তা দেওয়ার জন্য ইসরায়েল ডিফেন্স ফোর্সেস বা আইডিএফ এর চিফ অব জেনারেল স্টাফ আভিভ কোচাবিও মুখ খুলেছেন। তিনি দাবি করেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচির অগ্রগতির কারণে আইডিএফ তার অভিযানের পরিকল্পনার গতি বাড়িয়ে দিয়েছে। দেশটিতে হামলার জন্য সম্প্রতি অনুমোদিত প্রতিরক্ষা বাজেট এর একটি উদাহরণ। ইসরায়েলের নেতারা ইরানের পারমাণবিক স্থাপনায় এভাবে হামলার হুমকি দিয়ে যাচ্ছেন। এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, প্রয়োজন মনে করলে তার দেশ ইরানের বিরুদ্ধে একাই কাজ করতে প্রস্তুত। ওমান উপকূলে ইসরায়েলি ট্যাঙ্কারে হামলার পর তিনি এই মন্তব্য করেছিলেন। ওই হামলার জন্য তেল আবিব এবং তার মিত্ররা ইরানকে দায়ী করেছে। ইসরায়েল অতীতে ইরানের বিরুদ্ধে তুলনামূলকভাবে সীমিত অভিযান চালিয়েছে গুপ্ত হামলার আদলে। সিরিয়ায় ইরানি মিত্রদের উপর হামলা এবং ইরানের পারমাণবিক প্রকল্পের বিরুদ্ধে নাশকতায় জড়িত ইসরায়েল হয়তো ভবিষ্যতেও তা অব্যাহত রাখতে পারে। কিন্তু ইরানি পারমাণবিক কর্মসূচির অগ্রগতির কারণে তেল আবিব দেশটির উপর হামলা চালাতে কতটা প্রস্তুত এবং ইচ্ছুক তা বুঝতে পারা মোটেই কঠিন নয়। মনে রাখতে হবে, ইরানের ওপর হামলা হলে তা এই দুই দেশ এবং তাদের মিত্রদের যুদ্ধে ঠেলে দিতে পারে। ইসরায়েলের সিদ্ধান্ত গ্রহণকারীদের রাজনৈতিক ও সামরিক সীমাবদ্ধতাগুলির দিকে তাকালে বোঝা যায়, ইসরায়েল এ ধরনের সামরিক শোডাউনের অত্যন্ত অসম্ভব। ইরানি ভূখণ্ডের ভেতরে ইসরায়েলের হামলার কথা বলতে গেলে একটি দীর্ঘ প্রতিষ্ঠিত আদর্শের কথা মাথায় রাখতে হবে। এই নীতি কয়েক দশক ধরে মার্কিন ইসরায়েল সম্পর্ককে নিয়ন্ত্রণ করে আসছে। এটা হচ্ছে, ইসরায়েল তার প্রধান পৃষ্ঠপোষক ও রক্ষকের ইচ্ছা এবং উদ্বেগকে উপেক্ষা করতে পারে না। মার্কিন পররাষ্ট্রনীতির অগ্রাধিকারকে ঝুঁকিতে ফেলার হিম্মত নেই ইসরায়েলের। আর যুক্তরাষ্ট্র চায় না ইরানে ইসরায়েল হামলা চালাক, কারণ এটা তার স্বার্থের অনুকূলে নয়। যুক্তরাষ্ট্রের ইচ্ছাকে উপেক্ষা করা ইসরায়েলের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। অনেকের কাছে বিষয়টি বেমানান মনে হতে পারে, কিন্তু আসলেই ব্যাপারটা তাই। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী এহুদ বারাকের আত্মজীবনী মাই কান্ট্রি মাই লাইফে এই বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। তিনি লিখেছেন, ইরান যাতে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না পারে সেজন্য ইসরায়েলের সামনে মাত্র দুটি উপায় ছিল। একটি উপায় ছিল আমেরিকানরা ইরানকে বাধা দিক বা হামলা চালাক, আর একটি বিকল্প ছিল ইসরায়েলকে ইরানে হামলা করতে বাধা না দেওয়া। এহুদ বারাকের মতে মার্কিন প্রশাসন ইসরায়েলকে বাধা দিয়েছে। এখনও ওয়াশিংটনের নীতির কোনো পরিবর্তন হয়নি। এমনকি জর্জ ডব্লিউ বুশের মতো কট্টর ইসলামপন্থী ব্যক্তি প্রেসিডেন্ট থাকার সময়ও ইরানে ইসরায়েলের সামরিক হস্তক্ষেপের ব্যাপারে যা খুশি তা করার জন্য ব্ল্যাঙ্ক চেক ছিল না। এহুদ বারাক তার স্মৃতি কথায় লিখেছেন, 2008 সালে যুক্তরাষ্ট্র থেকে ভারী যুদ্ধাস্ত্র কেনার ইসরায়েল প্রচেষ্টার কথা জানতে পারেন বুশ। তখন তিনি এহুদ বারাক এবং তৎকালীন প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের মুখোমুখি হন। বুশ হুঁশিয়ারি দিয়ে বলেন, আমি আপনাদের দুজনকেই বলতে চাই, ইরানি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর জন্য আমাদের যে কোনো পদক্ষেপের আমরা সম্পূর্ণ বিরোধী।
বুশ আরও স্পষ্ট করে বলেন, আমি পুনরাবৃত্তি করতে চাই যাতে কোনো ভুল বুঝাবুঝি এড়ানো যায়। আমরা আশা করি আপনারা ইরানে হামলা করবেন না। যতক্ষণ আমি রাষ্ট্রপতি থাকি ততক্ষণ আমরা তা করতে দেব না। আমি আপনাদের এটা পরিষ্কারভাবে বলে দিতে চাই। এহুদ বারাকের মতে বুশ এই সতর্কতা জারি করেছিলেন যাতে ইসরায়েল কোনো হঠকারী সিদ্ধান্ত না নেয়। অবশ্য তখন ইরানকে আক্রমণ করার মতো সামরিক ক্ষমতাও ইসরায়েলের ছিল না। এহুদ বারাকের মতে ইরানের উপর হামলার এই কঠোর বিরোধিতা তার এবং ওলমার্টের উপর নাটকীয় প্রভাব ফেলেছিল। অবশ্য এই বুশ প্রশাসন মাত্র 1 বছর আগে 2007 সালে সিরিয়ার পারমাণবিক কর্মসূচিতে ইসরায়েলের বোমা হামলাকে সমর্থন করেছিল। উভয় ক্ষেত্রেই ওয়াশিংটনের অনুমোদন বা বিরোধিতা ইসরায়েলের জন্য জরুরি ছিল। এহুদ বারাক তার স্মৃতিকথায় আরও লিখেছেন, বারাক ওবামা প্রেসিডেন্ট থাকার সময়ও একই নীতি বহাল রাখেন। তৎকালীন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লিওন প্যানেটা কোনো ঢাক ছাড়াই ইসরায়েলকে জানিয়ে দেন যে তিনি চান না যে ইসরায়েল ইরানে সামরিক হামলা চালাক। ওবামা প্রশাসন তখন ইরানের ওপর আন্তর্জাতিক রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ বাড়ানোর দিকে মনোনিবেশ করেছিল। প্যানেটা এহুদ বারাককে যুদ্ধের পথে নামার আগে 2-3বার ভাবার জন্য অনুরোধ করেছিলেন। 2012 সালের গ্রীষ্মে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার ছক কষেছিল ইসরায়েল, কিন্তু সেই পরিকল্পনা থেকে ইহুদিবাদী দেশটি পিছু হটতে বাধ্য হয়, কারণ তাতে যুক্তরাষ্ট্রের সায় ছিল না। ওবামা প্রশাসনের সবুজ সংকেত ছাড়া ইসরায়েল ইরানের বিরুদ্ধে কাজ করতে সক্ষম ছিল না। এহুদ বারাকের আত্মজীবনী থেকে এটা প্রমাণিত যে মার্কিন প্রেসিডেন্টরা ইসরায়েলি কর্মকর্তাদের কাছে তাদের মতামত স্পষ্টভাবে জানাতে সংকোচ বোধ করেন না, বিশেষ করে যখন তাতে যুক্তরাষ্ট্রের স্বার্থ জড়িত থাকে। তেল আবিবের পক্ষেও এ ধরনের বিষয়ে ওয়াশিংটনের স্পষ্ট দাবি ও উদ্বেগ উপেক্ষা করা সম্ভব নয়। সেই বাস্তবতা আজও বিদ্যমান। ইরানের বিরুদ্ধে ইসরায়েল হামলা চালালে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের দুটি শক্তিশালী লক্ষ্য বিপন্ন হয়ে পড়বে, যা বাইডেন প্রশাসনের বৈদেশিক নীতির গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। প্রথমটি হলো অসামরিক উপায়ে ইরানের পারমাণবিক কর্মসূচিকে নিয়ন্ত্রণ করা। এজন্য বর্তমানে ইরানের পারমাণবিক চুক্তিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা জোরদার করছে ওয়াশিংটন, এবং দ্বিতীয়টি হলো মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির ইতি টানা। এই রাজনৈতিক বাস্তবতার কারণে ইসরায়েল ইরানের ওপর প্রকাশ্যে হামলা চালাবে না। পারমাণবিক ওয়ারহেড ছাড়াও ইসরায়েল আকাশ এবং সমুদ্রে ইরানের সশস্ত্র বাহিনীকে দ্রুত এবং বিধ্বংসী আঘাত হানতে সক্ষম। আমেরিকান যুদ্ধ বিমান এবং বোমারু বিমানের বহর ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাপক ক্ষতি করতে পারে। এমনকি ইরানের ক্রমবর্ধমান শক্তিশালী, নির্ভুল এবং সুদূর প্রসারী ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সিস্টেমও আকাশে শক্তির ভারসাম্যকে আমূল পরিবর্তন করতে সক্ষম নয়। সংক্ষেপে, সামরিক হার্ডওয়্যারের ক্ষেত্রে ইরানের সশস্ত্র বাহিনীর উপর ইসরায়েলের শ্রেষ্ঠত্ব অনস্বীকার্য। তবে ইসরায়েলের বড় দুর্বলতা হলো স্থল হামলায় দেশটি ভীষণ রকমের পিছিয়ে আছে। ইসরায়েলি সশস্ত্র বাহিনী বা আইডিএফ একটি সর্বাত্মক যুদ্ধের জন্য মোটেও প্রস্তুত নয়। 2006 সালে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে আইডিএফ লজ্জাজনক পরাজয়ের মুখোমুখি হয়। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধের বিষয়ে ইসরায়েলের নিজস্ব তদন্ত এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর রিপোর্ট অনুযায়ী হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ প্রমাণ করে যে আইডিএফের স্থল বাহিনী যুদ্ধের জন্য খুব খারাপভাবে প্রস্তুত ছিল। তখন থেকে আইডিএফ তার ত্রুটিগুলো দূর করার জন্য কিছু বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। তবুও 2006 সালের যুদ্ধের পর থেকে তার স্থল বাহিনীর ব্যাপক উন্নতি হয়েছে বলে বিশ্বাস করার সামান্য কারণও নেই। আশ্চর্যজনকভাবে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে 8 বছর পর 2014 সালের গাজা যুদ্ধেও ইসরায়েলি বাহিনী কার্যত হামাসের সঙ্গে পরাজিত হয়। তখন ইসরায়েলের বহু সেনা নিহত হয়। ইসরায়েল নিজেই প্রায় 100 খানেক সৈন্য মারা যাওয়ার কথা স্বীকার করেছে। সেই যুদ্ধের পর গাদি আইজেনকোট আইডিএফের চিফ অফ জেনারেল স্টাফ হিসেবে তার মেয়াদ শুরু করেন। তখন তিনি বলেন, তাদের স্থলবাহিনী খুবই দুর্বল। 2018 সালের শেষের দিকেও ছবিটি কম বেশি একই রকম ছিল।
তখন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিদায়ী নেপাল মেজর জেনারেল ইৎজাক ব্রিক একটি বৈঠকে আইন প্রণেতাদের সতর্ক করেছিলেন তাদের স্থলবাহিনী ভবিষ্যতের যুদ্ধের জন্য প্রস্তুত নয়। সর্বশেষ 2021 সালের মে মাসে হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাতের পরও হামাস ছিল অনমনীয়, বরং ইসরায়েল কোনো পূর্ব শর্ত ছাড়াই হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়। এ সংক্ষিপ্ত যুদ্ধেও কার্যত ইসরায়েল পরাজিত হয়েছে বলে বিশ্লেষকদের অনেকেই মনে করেন। বিশেষ করে এই যুদ্ধে ইসরায়েলি সামরিক বাহিনীর দুর্বলতা প্রকটভাবে ধরা পড়েছে। রাজনৈতিক দিক থেকে যুক্তরাষ্ট্রের উপর ভীষণভাবে নির্ভরশীল ইসরায়েল, সামরিক দিক থেকেও এভাবে নাজুক অবস্থায় আছে। ইসরায়েল জানে ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে ইরানের প্রক্সি শক্তিগুলো ইসরায়েলকে মরণ কামড় দেবে। এ কারণে ইরানে ইসরায়েলের হামলার হুমকিকে বাগাড়ম্বর হিসেবেই দেখা যেতে পারে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।